আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। সংখ্যার ইতিহাসে মানব সভ্যতার মতো এটি একটা প্রাচীন ইতিহাস। কোনো কিছু পরিমাণ বা প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকেই মূলত গণিতের উৎপত্তি। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মধ্যে প্রাচীন মিশরে পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে। যাই হোক, আমরা স্বাভাবিক সংখ্যা গণনা করতে পারি, যেমন 1, 2, 3, 4, 5, 6 এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যা থেকে যদি কমের দিকে আমরা ধাবিত হই, তাহলে একের বামের দিকে অর্থাৎ -1-এর আগে, ঋণাত্মক সংখ্যার আগে একটা কিছু বসানো দরকার। তাই ভারতীয় গণিতবিদগণ সর্বপ্রথম 0 এই সংখ্যাটা আবিষ্কার করেন এবং 0 1-এর বামেই বসে। 0 আসলে ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। যাই হোক, এই অধ্যায়ের আমরা আলোচনা করতে যে জিনিসগুলো আমরা জানব, এই বাস্তব যে সংখ্যা, সেই সংখ্যার যে শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমরা জানব। এই সংখ্যা যে দশমিক আকারে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা আমরা জানব। আবার আমরা জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে কিছু সংখ্যা ব্যবহার করব যেগুলো আসলে দশমিক বা ভগ্নাংশ আকারে সহজে প্রকাশ করা যায় না, যেগুলো কোনো মান নির্ণয় সহজে করা যায় না, সেগুলো অম্লত সংখ্যা হিসেবে আমরা এগুলো জানব। এছাড়া যে আবৃত দশমিক, এই সম্বন্ধে আমরা জানব। এছাড়া আবৃত দশমিককে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই, সে কীভাবে, সেটাও আমরা জানব। আর এছাড়া সদৃশ দশমিক ভগ্নাংশ বা এই আবৃত ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সম্বন্ধে এই অধ্যায়ে আমরা জানব। যাই হোক, প্রথমেই আমরা কিছু ধারণা নিই বাস্তব সংখ্যা যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমরা একটা ছক তৈরি করি। যে আমরা বাস্তব সংখ্যায় লিখেছি, বাস্তব সংখ্যা আসলে 2 ধরনের। মোটামুটি আমরা যদি একটা শ্রেণীবিন্যাস তৈরি করি, একটা হলো মূলদ সংখ্যা, আর একটা অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। মূলদ সংখ্যা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা পূর্ণ সংখ্যা আর একটা দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার ভিতরেও 3টা ভাগ আছে। এই পূর্ণ সংখ্যার ভিতরেও 3টা ভাগ আছে। প্রথম ভাগটা ধনাত্মক, আমরা হিসাব করে লিখি, এইটা ঋণাত্মক, এইটা 0,
এইটা ধনাত্মক। এবার ভগ্নাংশ সাধারণত দুই ধরনের। এর ভগ্নাংশ সাধারণত দুই ধরনের। একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ আবার দুই ধরনের হতে পারে। সাধারণ ভগ্নাংশ দুই ধরনের হতে পারে, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত। এবং দশমিক ভগ্নাংশ সাধারণত এখানে ভাগ আছে। একটা সসীম দশমিক, সসীম আর একটা আবৃত দশমিক। এটা আবৃত দশমিক। এবার ধনাত্মক সংখ্যার ভিতরেও একটু ভাগ আছে। আমরা এই যে অপ্রকৃত ভগ্নাংশকেও আরেকটা নাম দিতে পারি, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটাই মিশ্র ভগ্নাংশ হিসাবে আমরা বলতে পারি। এবার ধনাত্মক যে সংখ্যাটা আছে, এই ধনাত্মক সংখ্যাটা সাধারণত আরও ভাগ করা যেতে পারে। একটা মৌলিক সংখ্যা, মৌলিক ধনাত্মক সংখ্যা, আর একটা হলো 1, আর একটা হলো যৌগিক। এবার অমূলদ সংখ্যার যে ভাগটা আছে সেটা হলো অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিক। তোমরা আরেকবার ছকটা দেখে নাও। বাস্তব সংখ্যা সাধারণত দুই ভাগে বিভক্ত, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সাধারণত দুইটা অংশে ভাগ করা যায়, সেটা একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত দুই ভাগে বিভক্ত, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এবার পূর্ণ সংখ্যা আমরা তিন ভাগে বিভক্ত করেছি, একটা ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা তিনটা আছে, এটা মৌলিক সংখ্যা, এটা 1 এবং একটা যৌগিক সংখ্যা। এবার ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সাধারণ ভগ্নাংশ সাধারণত দুই রকমের, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশ দুইটা, একটা সসীম দশমিক অর্থাৎ যে দশমিক শেষ হয়ে যায়, এটা অনাবৃত দশমিক অর্থাৎ যে দশমিক ভগ্নাংশ বারবার একই জিনিস আসতে থাকে। এবার অমূলদ সংখ্যা সাধারণত অসীম অনাবৃত দশমিক, যে সংখ্যা ভাগ করলে কোনো দিনেই মিলবে না। অর্থাৎ আমরা এখানে সংজ্ঞায় যদি আমরা যাই, তাহলে বাস্তব সংখ্যা সাধারণত স্বাভাবিক সংখ্যা থেকে আমরা বাস্তব সংখ্যার ভিতরে স্বাভাবিক সংখ্যা পাই। স্বাভাবিক সংখ্যা আমরা 1 থেকে শুরু করে অসীম সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি। যেমন 1, 2, 3, 4, এর ভিতরে মৌলিক, যৌগিক অনেক কিছু আছে। কিন্তু
কখনোই ভগ্নাংশ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এরা পরস্পর সহমৌলিক হতে পারে, মৌলিক হতে পারে। যেমন এই 3 এবং 4 পরস্পর সহমৌলিক, কিন্তু 4 মৌলিক নয়। এবার পূর্ণ সংখ্যা যে সকল সংখ্যা শূন্য এবং স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মাইনাস বা ঋণাত্মক সংখ্যা যেগুলো আমরা পাই সেগুলোকেই আমরা সাধারণত পূর্ণ সংখ্যা বলে থাকি। এখানে পূর্ণ সংখ্যা সাধারণত z দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, আর ভগ্নাংশ যেগুলো p/q আকারে লেখা যায়, অর্থাৎ লব ও হর রূপে লেখা যায়, সেগুলোকে আমরা ভগ্নাংশ বলি। কিন্তু যে হরে কখনোই শূন্য হবে না, হরে কখনোই শূন্য হবে না, আর 1ও হবে না। হরে শূন্যও হবে না, 1ও হবে না, কারণ 1 হলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। আর মূলদ সংখ্যা সাধারণত আমরা বলে থাকি যে সংখ্যাগুলো p/q আকারে লেখা যায়, যে সংখ্যাগুলো p/q আকারে লেখা যায় সেই সংখ্যাগুলোই আমরা সাধারণত মূলদ সংখ্যা বলে থাকি। মূলদ সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যা থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে। কারণ পূর্ণ সংখ্যা এই জন্যই বলছি যে পূর্ণ সংখ্যা হর 1 হয়, সেই কারণে আমরা মূলদ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলতে পারি। কারণ p/q আকারের যে কোনো সংখ্যাকেই আমরা মূলদ সংখ্যা বলে থাকি। অর্থাৎ যে সংখ্যা যদি ভাগ করে একসময় মিলে যায়, অথবা যদি না মেলে সেটি আবৃত দশমিক হয়, তাহলেও আমরা সেটাকে মূলদ সংখ্যা বলে থাকি। আর যে সংখ্যাগুলো p/q আকারে লেখা যায় না, অর্থাৎ কোনো দিনেই ভাগ করলে মিলবে না, সেই সংখ্যাগুলোকেই অমূলদ সংখ্যা বলা হয়। আর দশমিক সংখ্যাটা আমরা সাধারণত মূলদ অমূলদ সব সংখ্যায় দশমিক সংখ্যা হতে পারে। দশমিক ভগ্নাংশ সাধারণত মূলদ যেগুলো হবে সেগুলো সসীম দশমিক হতে পারে, আবার অসীম যদি দশমিক হয় সেটা আবৃত দশমিক হবে, এবং অমূলদ যদি হয় অসীম অনাবৃত দশমিক হবে। আবার বাস্তব সংখ্যার ভিতরে আরেকটা যে সংখ্যাটা আমরা বলছিলাম শূন্য, সেই শূন্যটা হলো অমূলদ সংখ্যা। শূন্যটা হলো অমূলদ অঋণাত্মক সংখ্যা। শূন্যটা হলো অঋণাত্মক সংখ্যা। যে সংখ্যা বিয়োগবোধক নয়, সেটাই হলো অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই অঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা সাধারণত ধনাত্মক এবং শূন্য এগুলো বাদে সকল নেগেটিভ যেগুলো সংখ্যা, সকল সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে ছোট সকল সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। সেটা দশমিক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এবং পূর্ণ সংখ্যাও হতে পারে। এখন আমরা যদি এখানে কিছু সমস্যা আছে, আমরা যদি বলি যে একটা বর্গমূল যে সংখ্যাটা বর্গ সংখ্যা নয়, সেই সংখ্যার বর্গমূল করলে যে সংখ্যাটা আমরা পাবো সেইটাই হলো অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে একটু দেখাই। অর্থাৎ যে সংখ্যাটা 1, 4, 9, 16 এই সংখ্যাগুলো সবগুলোই বর্গ সংখ্যা। কারণ
1 ইন্টু 1 সমান 1, 2 ইন্টু 2 সমান 4, 3 ইন্টু 3 সমান 9, 4 ইন্টু 4 সমান 16। অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ, কোনো সংখ্যা যে সংখ্যা কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ যে সংখ্যা, সেই সংখ্যাটাই পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ ওই সংখ্যাগুলোর বর্গমূল মূলদ সংখ্যা, ওই সংখ্যাগুলোর বর্গমূল মূলদ সংখ্যা। এবং এই সংখ্যাগুলো বাদে বাকি সকল সংখ্যাই অমূলদ সংখ্যা। অর্থাৎ এর মাঝে 2 আছে, 3 আছে, এখানে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। এই সংখ্যাগুলোর প্রত্যেকটিরই বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ √2 বলি, √3 বলি, √5 বলি, √6 বলি, √7 বলি, √8 বলি, এগুলো সবই অমূলদ সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলো p/q আকারে লেখা যায় না। এই সংখ্যাগুলো p/q আকারে লেখা যায় না। যদি p/q আকারে না লেখা যায় তাহলে সেই সংখ্যাগুলো আমরা মূলদ সংখ্যা বলি। অর্থাৎ এই সংখ্যাগুলোর মাঝে অসংখ্য সংখ্যা থাকতে পারে। যেমন আমি যদি বলি √2 এবং 2 এর মাঝে, √2 এবং 2 এর মাঝে অনেক সংখ্যা থাকতে পারে। কারণ √2 সাধারণত 1 থেকে বড়, √2 গ্রেটার দ্যান 1 আর √2 লেস দ্যান 2। এই 1 এবং 2 এর মাঝে অসংখ্য সংখ্যা আছে। যেমন 3/4, 1 থেকে বড় 3/4, 4/3, 1 থেকে বড়, 4/3 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। এবার 16/12, এইটাও একই হয়ে গেল, আমি 17/12, 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। এরকম হাজারো সংখ্যা আছে। এর ভিতরে আরও আছে দশমিক সংখ্যা, 1.37, 1.99, 1.98 ইত্যাদি। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, পরস্পর স্বাভাবিক সংখ্যার ভিতরে অসংখ্য সংখ্যা আছে, যে সংখ্যাগুলো দশমিক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এবং সেটা মূলদ হতে পারে বা অমূলদ হতে পারে। এখন যদি আমরা বলি √2 একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, সেটি আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? যদি √2কে আমি মূলদ সংখ্যা ধরি তাহলে আমি বুঝতে পারবো p/q আকারে এটা লেখা যায়। এটা √2 যদি আমি বর্গ করি তাহলে এই পাশেও বর্গ করতে হবে, p/q তার স্কোয়ার। অর্থাৎ 2 = p²/q²। এখন যদি উভয় পাশে q দ্বারা আমরা গুণ করি, 2q সমান p²/q। আমাদের এটা ধারাবাহিক প্রক্রিয়া। এর ভিতরে প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের একটা মিল আছে। কিন্তু আমরা এই একটা হলো পূর্ণ সংখ্যা, কিউ নিশ্চয় একটা পূর্ণ সংখ্যা। আমরা যখন মূলদ সংখ্যা হিসাব করেছি তখন আমরা বলেছি এটা সহমৌলিক হতে পারে। সহমৌলিক অর্থাৎ দুইটা সংখ্যা যদি মৌলিক নাও হয় তবুও সহমৌলিক হতে পারে, আবার মৌলিক হলেও সহমৌলিক হতে পারে। যেমন 2 এবং 3 পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এরা পরস্পর সহমৌলিকও। আবার যে সংখ্যাগুলো মৌলিক নয়, যৌগিক সংখ্যা, যেমন 9 এবং 10 উভয়ই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর সহমৌলিক। সেই কারণে 9 একটা পূর্ণ সংখ্যা,
যেহেতু পূর্ণ সংখ্যা, 2 একটি পূর্ণ সংখ্যা, এদের গুণফল নিশ্চয়ই একটি পূর্ণ সংখ্যা, নিশ্চয় একটি, এইটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা এইটা, এই পাশেরটা কি? যেহেতু এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যার বর্গ নিশ্চয় একটা পূর্ণ সংখ্যা। আমরা এইটা ভগ্নাংশ আকারে লিখেছি, অর্থাৎ এই দুইটা সংখ্যার ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক নাই, অর্থাৎ এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে এই পি স্কোয়ারকে কিউ দ্বারা ভাগ করলেও সাধারণ গুণনীয়ক এক ছাড়া পাওয়া যাবে না। সুতরাং এই অংশটা পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং বাম পক্ষ পূর্ণ সংখ্যা, কিন্তু ডান পক্ষ পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না, পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হতে পারে না। সুতরাং আমরা √2কে p/q আকারে কখনোই লিখতে পারি না, অর্থাৎ √2 ডাজ নট ইকুয়াল টু p/q। আর √2 যদি p/q আকারের কোনো সংখ্যা না হয়, তাহলে অবশ্যই সেটি মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা যদি না হয়, √2 অমূলদ সংখ্যা। আমরা তাহলে এটি মূলদ এবং অমূলদ ধারণাটা একটু লাভ করলাম। তাহলে এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি 3.7352 এটি একটি মূলদ সংখ্যা। আবার 3.7352 ... আমরা এর পরের সংখ্যাটা কি বলতে পারি যে এর পরে 3 হবে বা 5 হবে বা 7 হবে? আমরা বলতে পারি না, কারণ এখানে কোনো মিল নাই, কোনো ধারাবাহিকতা নাই। কিন্তু আমরা এইভাবে বলতে পারতাম 3.737373... তাহলে নিশ্চয় একটা ধারাবাহিকতা আছে, একটা ধারাবাহিকতা আছে, অর্থাৎ প্রত্যেকবার 737373 এইভাবেই আসতেছে। তাহলে এইটা নিশ্চয় আমরা এইভাবে লিখতে পারি 3.73 পৌনঃপুনিক, 3.73 পৌনঃপুনিক। এটা আবৃত দশমিক। আর আমরা বলেছি আবৃত দশমিকই মূলদ সংখ্যা, আবৃত দশমিকই মূলদ সংখ্যা। তাহলে এইটাও মূলদ সংখ্যা, এটা অসীম আবৃত দশমিক, এইটাও মূলদ সংখ্যা এবং এইটাও মূলদ সংখ্যা। অর্থাৎ যে দশমিক সসীম, সসীম দশমিকও মূলদ সংখ্যা। কিন্তু এইটি অসীম দশমিক এবং অনাবৃত, এটি অসীম দশমিক এবং অনাবৃত, অর্থাৎ এর পরের সংখ্যা আমাদের জানা নাই। এই কারণে এইটি হলো অম্লদ সংখ্যা। তাহলে আমরা বললাম কি, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, ওই সংখ্যাগুলোর বর্গমূল একটি অম্লদ সংখ্যা, এবং যে সংখ্যাগুলোর দশমিক ভগ্নাংশ অসীম এবং অনাবৃত, অসীম এবং অনাবৃত, সেইটাও অম্লদ সংখ্যা। বাকি সকল সংখ্যাগুলোই মূলদ সংখ্যা, বাকি সকল সংখ্যাগুলোই মূলদ সংখ্যা। আমাদের আরেকটা ছোট প্রশ্ন আছে, আমরা মাঝে মাঝে এটা দেখতে পাই যে ক্রমিক সংখ্যা। আমরা ক্রমিক বলতে যে কোনো সংখ্যা যদি এক্স হয়, যে কোনো একটি সংখ্যা যদি এক্স হয়, তাহলে এই সংখ্যার ক্রমিক সংখ্যা কি হতে পারে? x-1 অথবা x+1, এই দুইটাই হতে পারে। এই সংখ্যার এক্সের ক্রমিক সংখ্যা এই দুইটাই হতে পারে। কিভাবে? আমি মনে করি x=7, মনে করি x=7, তাহলে এইটা হবে 6, এইটা হবে 8, অর্থাৎ x হবে মাঝখানে 6, 7, 8। এটি একটি ক্রমিক সংখ্যা। অর্থাৎ ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হলে আমার ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। একটা প্রশ্ন আসছে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার
গুণফলের সাথে যদি 1 যোগ করা হয়, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে যে সংখ্যা আমরা পাবো সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ তার বর্গমূল নির্ণয় করা সম্ভব। আমরা দেখি এইটা প্রমাণ করতে পারি কিনা। আমরা মনে করলাম যে সেই সংখ্যাটি x, তাহলে এর পরের সংখ্যাটি x+1, তারপরেরটা x+2, তারপরেরটা x+3। তাহলে এই 4টি সংখ্যার গুণফল আমরা যদি নির্ণয় করি, আমি একবারই করে দিলাম, নির্ণয় করে কি করব, এর সাথে 1 যোগ করব। আর গুণফল নির্ণয় করার সুবিধার্থে আমি এইটা গুণ করছি, x² + 3x, এবং এই দুইটা গুণ করছি x² + 2x + x + 2 + 1। দেখো এইটা হলো, আমি যদি a ধরি, এইটা মিলে a + 2 + 1। আমি যদি গুণ করি a² + 2a + 1, অর্থাৎ a + 1 হোল স্কোয়ার। এর মানটা আমি ধরেছি কি, x² + 3x সমান ধরেছি a। তাহলে এখানে আমি যদি বসাই দিই x² + 3x + 1 হোল স্কোয়ার, অর্থাৎ 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে আমাদের টোটাল ফলাফল হয় x² + 3x + 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তাদের ফলাফল হবে একটি পূর্ণ সংখ্যা। এরপরে আসছে যে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ আমরা অনেক আগে শিখেছি যে একটি ভগ্নাংশকে যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে একসময় মিলে যায় কিছু ভগ্নাংশ, এবং কিছু ভগ্নাংশ কোনো দিনই মেলে না। আবার কিছু ভগ্নাংশ বারবার একই জিনিস আসে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখি, যদি 7কে 5 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 1.4। আবার 6কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, 6, 7, 0.9, 7 9 63, 9 9 8, 56 56, 4 0 5 30, 5 5 0 7 4 9 1 0 1 7 3 0 4 28 2 0 2 1 4 6 0 তাহলে আসবে 8। এই যে 8 আসলো 5 6, দেখো এরপরে আবার আসবে 4 0। এই যে, তাহলে আমরা কি পাচ্ছি, এরপরটা নিশ্চয় 5 আসবে, 7 আসবে, এভাবে আসবে। এখানে আমরা দেখো একটা অসীম আবৃত দশমিক পেয়ে যাচ্ছি, অসীম আবৃত দশমিক পেয়ে যাচ্ছি। তাহলে এইটা কিন্তু আবৃত দশমিকের আবৃত দশমিক, এই সময় ভগ্নাংশকে আবৃত দশমিকে
প্রকাশ করা যাচ্ছে। তাহলে আমরা আরেকটা যদি আমরা দেখি, সহজতা দেখি, 1/3 এটা যদি ভাগ করি 0, 1, 0, 0.319 9 1 0 3 9 বারবারই 3 আসবে, 1 0 9 1, বারবারই 3 আসবে, অর্থাৎ 1/3 এটাও আবৃত দশমিক। কিছু সংখ্যা আসবে যেগুলো আমরা সাধারণত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে কোনোদিনই মিলবে না, সেগুলোই সাধারণত, যেমন √2 কথা যেটা বললাম, √3ও এরকম একটা সংখ্যা, যেটা 1.73205 ইত্যাদি এরকম আসতেই থাকবে। এগুলো হলো অম্লত সংখ্যা। এখন আমাদের এই যে দশমিক ভগ্নাংশকে কিভাবে এই আবৃত দশমিক এমনি ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়, বা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিকে প্রকাশ করা যায় কীভাবে, সেটা আমরা দেখলাম। কিন্তু আমরা যদি মনে করি 2.3015 এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করব। এটা কিভাবে প্রকাশ করব? এখানে কয়েকটা পদ্ধতি বলা আছে। আমরা সেই পদ্ধতি না যেয়ে একটি সহজ পদ্ধতি আমরা সাধারণত লিখব 23015 মাইনাস আবৃত অংশ বাদে যে সংখ্যাগুলো থাকবে সেটা বিয়োগ 23। এবার আবৃত সংখ্যা যতগুলো ততটা নয়, এবং আবৃত সংখ্যা বাদে দশমিকের ডানে যে সংখ্যাগুলো থাকবে ততগুলো শূন্য। অর্থাৎ যদি এখানে বিয়োগ করা হয়, বিয়োগ করলে 29922, অর্থাৎ 9990। আমরা এখন যদি ভাগ করি, কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি। 11496, এটা 4995, অর্থাৎ 11496/4995। এটাই হলো ভগ্নাংশে প্রকাশ, আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, একে ভাগ করলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব। এই ভগ্নাংশগুলোর যোগ আছে, আমরা একটা যোগ দেখি। এইট 9478 2.346 এবং 4.71 আমাদের এই ভগ্নাংশটা যদি এই সংখ্যাগুলো, যদি দশমিক সংখ্যাগুলো আমাদের যোগ করতে হয়, যেহেতু এখানে আবৃত দশমিক আছে এবং অনাবৃত দশমিকও আছে, সুতরাং এদেরকে সদৃশ আবৃত দশমিকে রূপান্তর করতে হবে, সদৃশ আবৃত দশমিক রূপান্তর করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে
দশমিক সংখ্যাগুলো আছে এদের আবৃত অংশ সর্বোচ্চ অংশ কি কি আছে? প্রথমটার আছে 3টা আবৃত অংশ আছে, দ্বিতীয়টার একটাও নাই, তৃতীয়টার 2টা আছে। অর্থাৎ এই আবৃত অংশের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ 3 এবং 2 এর লসাগু 6। তাহলে প্রত্যেকের আবৃত অংশের সংখ্যা হবে 6টি। আর অনাবৃত সংখ্যা যতগুলো আছে সর্বোচ্চ নাম্বারটাই হবে অনাবৃত। এখানে একটা আছে অনাবৃত, এখানে 3টা আছে অনাবৃত, অর্থাৎ অনাবৃত সংখ্যা হবে 3টা আর আবৃত সংখ্যা হবে 6টা। এই সংখ্যাগুলো যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেইটা হবে সদৃশ আবৃত দশমিক। অর্থাৎ প্রথমটা হবে আছে কত? 8.9478478। আমার এখানে 3টা আর 6টা বানাতে হবে, 4784। আমার এগুলো এই 6টা আবৃত সংখ্যা, 6টা আবৃত সংখ্যা দেখো প্রত্যেকের 2টা করে আছে। 8 2টা, 4 2টা, 7 2টা। এবার পরেরটা 2.346, যেহেতু আবৃত সংখ্যা নেই সুতরাং আমরা 0 দিয়ে পূরণ করব, 0 0। এবার পরেরটা 4.7171 7171717। এবার এখানে যে আমরা অতিরিক্ত লিখেছি এই কারণে লিখেছি যে এদের যোগফল যদি 10 বা 10-এর উপরে হয় তাহলে সেই সংখ্যাগুলো একটা হাতে যে আমরা যোগফল পাই সাধারণ যোগে, সেই হাতের সংখ্যাটাই আমরা এই অংশের সাথে যোগ করে দেব। অর্থাৎ এখানে 7 আর 4 11, 1 হাতে 1, 11 2, 8 আর 2 10 0 হাতে 1, সেই 1 এখানে যোগ হবে। 7 আর 7 14 আর 1 15 5 হাতে 1, 6 8 7 15, 7 আর 1 8 আর 1 9, 11 10 0 হাতে 1, 7 7 14 আর 6 20 আর 1 21 হাতে 2, 4 4 8 2 10 আর 1 11 1 হাতে 1, 7 আর 1 8 3 11 11 9 20 হাতে 2, 4 আর 2 6 8 আর 8 16। অর্থাৎ 16.110195565। এইটাই হবে উত্তর, এটাই হবে উত্তর। সেই একইভাবে আমরা যখন বিয়োগ করব তখন এরকম সদৃশ করে নেব, করে নিয়ে বিয়োগ করলে আমাদের জন্য সুবিধা হবে। যদি আমরা গুণ করতে চাই তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে গুণ করতে পারবো, আর ভাগ করতে চাইলেও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে ভাগ করতে পারবো। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।